আমি এখন বর্তমানে আছি পর্তুগালের সাও জর্জে ক্যাস্টেলে। এটা হচ্ছে ২০০০ বছরের পুরাতন একটি দুর্গ। প্রথম এই ক্যাস্টেলটি বানায় আর কি, দুর্গটি বানায় হচ্ছে রোমান সাম্রাজ্য। পরবর্তীতে অষ্টম দশকের দিকে মোররা এটি দখল করে। আপনারা কি জানেন মোররা কারা ছিল? মোররা ছিল মুসলিম সাম্রাজ্য। তারা এটি দখল করে নেয় রোমানদের কাছ থেকে। এরপরে ১১৪৭ সালে এসে পর্তুগালের প্রথম রাজা আফনস সে এটি মোরদের কাছ থেকে দখল করে নেয়। তার অর্থ হলো যে এই পর্তুগালকে এক সময় মুসলিমরাও শাসন করেছে অষ্টম দশকের দিকে। ১১৪৭ সালের দিকে যখন আফনস এই রাজা যখন মোরদের কাছ থেকে এটা দখল করে নেয়, সে এই দুর্গটি শুধু সে দখলই করেনি, সে এখানে নিজে বসবাস শুরু করে। কেন বসবাস শুরু করে? এখান থেকে সম্পূর্ণ লিসবনকে কন্ট্রোল করা যায়। আমি এখন এতটাই উপরে আছি যে এই দুর্গতে সে বসবাসই শুধু করতো না, সে এখান থেকে সম্পূর্ণ লিসবনকে সে কন্ট্রোল করতো। এবং এখান থেকেই পর্তুগালের যে আপনার পৃথিবীর সাথে যে যোগাযোগ ব্যবস্থা সে এখান থেকে নিয়ন্ত্রণ করত। দীর্ঘদিন যাবৎ এটিতে সে বসবাস করছে। যখন এটি একটা সময় সে পরিত্যক্ত হয়ে যায়, ১৯৫৭ সালের দিকে একবার ভূমিকম্প হয় পর্তুগালে। তখন এই দুর্গটা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হওয়াতে এটি অনেক দিন বন্ধ ছিল। পরবর্তীতে পর্তুগিজ সরকার এটিকে কিছুটা সংস্করণ করে এখন এখানে সম্পূর্ণ ট্যুরিস্টদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আজ থেকে ৫০০-৭০০ বছর আগেও নাকি ইতিহাস থেকে জানা যায় এখানে প্রচুর পরিমাণ ময়ূরদের বসবাস ছিল। এখন পর্যন্ত এখানে প্রচুর ময়ূর এখানে বসবাস করে। আমি জাস্ট কিউরিসি থেকে এখানে আসা এবং আমি এটাকে দেখে আমি অবাক হয়ে গেছি। এখানে মিনিমাম মিনিমাম ১০০ থেকে ২০০ ময়ূর আছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সম্পূর্ণ দুর্গটি ঘুরে ঘুরে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। দুর্গর চারপাশ দিয়ে এখনো হাঁটলে সেই ২০০০ বছরের পুরাতন সেই ইতিহাসগুলো এখনো কথা বলে। ইতিহাসের সাক্ষী হয়ে এখনো সেই সাও জর্জে ক্যাস্টেল এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। লিসবন থেকে আপনি খুব সহজেই মাতৃমণিজ এরিয়াতে আসলেই আপনি দেখতে পারবেন এই দুর্গর অবস্থান। আপনার কিছুটা আপনার উঠতে কষ্ট হবে। উঠে আসার পরে আপনাকে এখানে টিকিট দিয়ে ঢুকতে হয় বাংলাদেশি বাংলাদেশি টাকায় অলমোস্ট ৩,০০০ টাকার মতো আর কি, ১৭ ইউরোর কাছাকাছি, এরকম ২৫০০ থেকে ৩,০০০ টাকার মতো একটা অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। সব টুরিস্টদের জন্যই একই রুলস। দুর্গের অবস্থানটা আমি আপনাদেরকে খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি যে এটা আর কি সে কেন দখল করেছিল রাজা এবং এখানে সে কেন বসবাস শুরু করলো, কারণ এখান থেকে সব কিছু দেখা যায় লিসবনের সম্পূর্ণ আর কি। রাজাদের আগেকার রাজারা যদিও ঠিক এরকম ভাবেই আর কি সবকিছু আর কি সবসময় উঁচু একটা জায়গাতেই বসবাস করতো, যাতে সহজে কেউ সাম্রাজ্য দখল করতে না পারে। এই যে ক্যাস্টেলটার যে আপনার যে এই স্থাপনাগুলো কিন্তু সেই সময়কার থেকেই এইভাবেই আছে, এটা নতুন করে করা। এখান থেকে যে তাজস নদী, যেটা আর কি পর্তুগালের, যেটা যে নদীটা আপনার আটলান্টিকের সাথে মিলে আর কি মিলিত হয়েছে, সেটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যায়। এবং যেটা আকর্ষণীয় যেটা ব্রিজ, 25 এপ্রিল আই থিঙ্ক এই ব্রিজটার নাম। এটা ভাস্কো দা গামা না, ভাস্কো দা গামা আরেকটা অন্য ব্রিজ। আর এখান থেকে সম্পূর্ণ ভিউ পর্তুগালের খুব সুন্দরভাবে দেখা যায়, খুবই সুন্দরভাবে দেখা যায়। পর্তুগালে বলা হয় না যে অলিভের দেশ, অলিভ, প্রচুর অলিভ হয় এখানে। অলিভ, সেই অলিভের গাছ এগুলা। আর এখান থেকে সেই তাজস নদী, যেটা যে নদীটার সাথে আর কি লিসবন শহর অবস্থিত, এই নদীটাই আটলান্টিকের সাথে মিলিত হয়েছে। এবং রাজাদের আর কি যে আর কি প্রাচীরগুলা ছিল সেগুলো সেভাবেই রাখা হয়েছে। নিচে প্রজাদের বাসা ছিল, প্রজাদের ঘর বাড়ি, রাজা থাকতো সবার উপরে, ঠিক সেই রকম এখনো সেভাবেই আছে। হ্যাঁ, এখনো সেই কামানের কিছুটা অংশ এখানে। এখানে প্রচুর পরিমাণ ময়ূর এখানে বসবাস করে। আমি দেখতে পাচ্ছি যে সেই এত বছরের পুরাতন সময় এগুলাকে কিভাবে কত সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে তৈরি করা হয়েছিল, কত পরিকল্পিতভাবে। এখানে যেহেতু খ্রিস্টানদের দেশ, এখানে আর কি যে আপনার ড্রিঙ্কস, বিয়ার, হুইস্কি, চা সবাই হয়তো এখানে এখন খায়। এখানে আবার এটা আবার রেস্টুরেন্ট হিসাবে রেন্ট দিছে।
সেই পরিকল্পনাগুলো কত সূক্ষ্ম ছিল, যাতে সহজেই কেউ এটা দখল করতে না পারে, সহজে কেউ এখানে আসতে না পারে।